আচ্ছা, পার্ট ওয়ান যেটা ক্লাসটা হয়েছিল, তো সেই ক্লাসের উপরে কয়েকটা আগে কোশ্চেন করিয়ে দিচ্ছি, দিয়ে আমরা নেক্সট ক্লাসে যাব। যে প্রথম কোশ্চেন যেটা, সেটা হচ্ছে মোট মোট মৌলিক একক কতগুলি আছে? 3টি, 5টি, 7টি, 8টি? সাতটি। তো টোটাল আছে, মানে দৈর্ঘ্য, ভর আর সময় আমরা জানি, এই তিনটেকে মৌলিক একক নামে চিনি, কারণ এই তিনটের সাহায্যে কি হচ্ছে, অন্য রাশির একক গঠিত করা হয়। কিন্তু টোটাল মোট যদি বলা হয়, তাহলে মোট হচ্ছে 7টা একক আছে: দৈর্ঘ্য, ভর, সময়, প্রবাহ মাত্রা, তাপমাত্রা, দীপন প্রাবল্য, আর হচ্ছে পদার্থের পরিমাণ। এগুলোর একক আশা করি সবগুলোই জানো, যে পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল, দীপন প্রাবল্য হচ্ছে কি ক্যান্ডেলা, তাপমাত্রা কেলভিন, প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার, বাকিগুলো জানো। নিচের কোনটি মৌলিক একক নয়? নিউটন, পাস্কাল, অ্যাম্পিয়ার, জুল। নিচের কোনটি মৌলিক একক? একটু আগে আমরা পড়লাম যে মৌলিক একক হচ্ছে অ্যাম্পিয়ার। এক আলোকবর্ষ সমান কত কিমি? 1.4। 9.46 ইন্টু 10⁻12 কিমি। ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় কোন তরলের? দুধ, পারদ, জল, গ্লিসারিন? জল। ব্যতিক্রান্ত প্রসারণ ব্যাপারটা কি বলতে পারবে কেউ ভালো করে? 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ঘনত্ব বেশি হয়, আয়তন কমে যায় জলের ক্ষেত্রে, কিন্তু এটা হওয়ার কথা ছিল না। এই জন্য অন্যান্য তরলের ক্ষেত্রে যেটা হয়, সেটা জলের ক্ষেত্রে ব্যতিক্রম হয়। আচ্ছা, ঠিক আছে, বলে দিচ্ছি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত যখন টেম্পারেচার বৃদ্ধি করা হয়, তখন জলের আয়তনটা কি হয়? কমে। কারণ সাধারণত কি হয়, অন্যান্য তরলের ক্ষেত্রে অবশ্যই মানে কি হবে, যে টেম্পারেচার বাড়লে পরে আয়তন ইনক্রিজ হবে, তার ফলে কি হবে, যে ঘনত্ব কমবে। কিন্তু জলের ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত আয়তন না বেড়ে কমে, তার ফলে কি হয়, ঘনত্ব বাড়ে। এবং বাড়তে বাড়তে সর্বাধিক যেটা, সেটা হচ্ছে 4 ডিগ্রি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হয়, এবং তারপরে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরে অন্যান্য তরলের মধ্যে আচরণ করে। তো এটাকে কি বলা হচ্ছে? জলের ব্যতিক্রান্ত প্রসারণ। নেক্সট হচ্ছে, এই বিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে, এই বলকে কি বলা হয়? মহাকর্ষ বল। অভিকর্ষ বল। যা বাবা, অভিকর্ষ বল। আগের দিনকে তো ভালো করে বোঝালাম, তাও বলছো। মহাকর্ষ বল। দুটি বস্তু পরস্পরকে মহাকর্ষ আকর্ষণ বা বল। বিকর্ষণ করবে, তখন সেটাকে মহাকর্ষ বল বলা হয়। আর পৃথিবী, ঠিক আছে, পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে, সেটাকে বলা হচ্ছে অভিকর্ষ বল। কোন বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে, তাকে কি বলা হয়? ভর। বস্তুর ভর বলে। একটি ইলেকট্রিক পাখার গতি কি ধরনের গতি? চলন, ঘূর্ণন, মিশ্রণ, বৃত্তীয়? ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি হবে স্যার। নিচের কোনটি স্কেলার রাশি? দ্রুতি, কার্য, সরণ, দ্রুতি ও কার্য উভয়? কার্য স্কয়ার আছে, কার্য আচ্ছা, ঠিক আছে, সবাই উভয়ই হবে স্যার। একবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি, যে যেটা হচ্ছে স্কেলার রাশি, মানে যার শুধুমাত্র মান আছে। স্কেলার মানে কি হচ্ছে, যার শুধুমাত্র মান আছে, আর ভেক্টর মানে কি হচ্ছে, মান ও দিক দুটোই আছে। তাহলে হচ্ছে দ্বিতীয় স্কেলার রাশি কার্য। কার্য, ক্ষমতা, শক্তি, এটুকু মনে রাখবে, কার্য, ক্ষমতা, শক্তি তিনটেই যেটা আছে, তিনটেই হচ্ছে স্কেলার রাশি। তাহলে এখানে দ্বিতীয় আর কার্য দুটোই হচ্ছে স্কেলার রাশি। 1 জুল সমান কি? নিউটন মিটার, ডাইন মিটার, নিউটন সেমি, ডাইন সেমি? নিউটন মিটার। তো হচ্ছে কার্য মানে হচ্ছে নিউটন মিটার। নিচের কোনটিকে বলা যাবে যে কার্য হলো? কোন এক্সাম্পলটাকে বলা যাবে যে কার্য হলো? একটি লোক সুটকেসের সাথে সোজা হেঁটে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে, একটি লোক একটি বড় পাথরকে অনেকক্ষণ ধরে সরাবার চেষ্টা করছে, কিন্তু পাথরটি এক বিন্দুও নড়ল না।
তাহলে সি হচ্ছে দুটোই কার্যহীন, ডি হচ্ছে দুটোই কার্য হচ্ছে। তো কি বলেছিলাম যে যেহেতু কার্য ওয়ার্ক ডান ইকুয়াল টু হচ্ছে এফ ডি কস থিটা বা এফ ইন্টু ডি, মানে বল গণিত কি হচ্ছে সরণ, তাই বল এক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রযুক্ত হবে না। তার কারণটা হচ্ছে cos 90 ডিগ্রির মান হয় কি শূন্য, আর ডিসপ্লেসমেন্টও যদি না ঘটে তাহলে শূন্যর সঙ্গে গুণ করলে শূন্যই হয়ে যাবে। তাই কার্য হওয়ার জন্য দুটো কন্ডিশন দরকার, একটা হচ্ছে বল 90 ডিগ্রিতে প্রযুক্ত হবে না, আর একটা জিনিস হচ্ছে ডিসপ্লেসমেন্ট শূন্য হওয়া চলবে না, কিছু একটা ডিসপ্লেসমেন্ট সরণ হতে হবে। সেই কারণের জন্য এখানে হচ্ছে দুটোই কার্যহীন। 11 নম্বরটা যে বলতে পারবে সে জানবো যে না খুব ভালো করে বুঝেছো। যে নিচের কোনটি বা কোনগুলি ঠিক? সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন হবেই, সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন না হতে পারে, বেগ অপশন বি। শূন্য হলেও বস্তু ত্বরণ থাকতে অপশন পারে, বি বেগ শূন্য হলে বি ত্বরণ হবে থাকবে বি। না। হুম দেখো দ্রুতি কি জিনিস হচ্ছে, দ্রুতি ধরো দেখা গেল যে প্রথম 5 সেকেন্ডে, ঠিক আছে, প্রথম 5 সেকেন্ডে কেউ হয়তো তোমার 1 কিমি গেল, আবার এই পরের সুমন ভাই, পাঁচ একটু মাইকটা সেকেন্ডেও সে বন্ধ এক করো না। কিমি যাচ্ছে, ঠিক আছে, পরের 5 সেকেন্ডেও আবার 1 কিমি যাচ্ছে, মানে অ্যাভারেজ মান যদি হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় যে সমদ্রুতি। ঠিক আছে, মানে প্রত্যেকটা 5 সেকেন্ড অন্তর কি 10 সেকেন্ড অন্তর একই সময় অন্তর অন্তর যদি সেম ডিস্টেন্স অতিক্রম করে সেটাকে বলা হচ্ছে দ্রুতি। কিন্তু বেগ কি হচ্ছে যে মানে ধরো একটা বস্তু যদি এবারে একটা বৃত্তাকার পথে ঘোরে তাহলে কি হচ্ছে, এক পাক ঘুরে হয়তো দেখা গেল যে 100 মিটার গেল, দু পাক ঘুরে 200 মিটার যাবে, 3 পাক ঘুরে 300 মিটার যাবে, কিন্তু সমবেগ হবে না। কেন? তার কারণটা হচ্ছে যে এইভাবে যখন ঘুরছে তখন প্রত্যেকটা অভিমুখে কি হচ্ছে, তার ডিরেকশন, তার দিক পরিবর্তন হচ্ছে, তাই এখানে সমবেগ ইউনিফর্ম ভেলোসিটি থাকছে না। তাই সেই কারণে জন্য সমদ্রুতি মানেই সমবেগ হবে না। ঠিক আছে, সমদ্রুতি যদি একদম স্ট্রেট সোজা যায়, যখন বেগ যদি ঠিক মানে ডিরেকশন যদি ঠিক থাকে তাহলে হবে, কিন্তু যদি বৃত্তাকার পথে বা অন্যভাবে যায় তাহলে সেই ক্ষেত্রে অভিমুখ পরিবর্তন হলেই হবে না। তাই সমদ্রুতি মানেই সমবেগ হবে না। আর সি যেটা আছে, বেগ শূন্য হলে বস্তুর ত্বরণ থাকতে পারে, ওই যে ওটাই, একটা বস্তুকে যখন উপরের দিকে ছুড়ে দেবে মুহূর্তের জন্য একটা পয়েন্ট এসে স্থির হবে, মানে কি বেগ শূন্য হয়ে গেল, কিন্তু অভিকর্ষজ ত্বরণ, তাই তো, এখানে যে ত্বরণটা ক্রিয়া করছে সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণের কারণের জন্য বস্তুটা নিচে ফিরে আসছে, তাই বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে। অপশন এখানে এবার কি দিয়েছে, এবার বলবে দুটোই কি উত্তর হয় নাকি, হয়তো এমন হতে পারে যে 1 2 3 মানে 4 এরকম করে হয়তো 4টে তোমাকে স্টেটমেন্ট দিল, এবার অপশন দিচ্ছে শুধু এক ঠিক, 1 ও 2 দুটোই ঠিক, এরকম ভাবে অপশন দিতে পারে, মানে একটু কঠিন করার ইচ্ছে থাকলে সাধারণত এরকম ডব্লিউবিসিএস এর কোশ্চেন গুলো দেয়। তাহলে চলো আমরা আজকে নেক্সট পার্টে চলে যাব, যে পদার্থ, যে যার ভর আছে, যা কিছুটা স্থান দখল করে থাকে তাকে কি বলা হয়, পদার্থ বলা হয়। ঠিক আছে, আর ভর মানে কি দেখলাম, যে ভর মানে হচ্ছে কোনো বস্তুতে যে পরিমাণ জড় পদার্থ থাকে, অর্থাৎ সেই বস্তুটা কতটুকু মেটেরিয়াল দিয়ে তৈরি সেটাকে বস্তুর ভর বলে। আর পদার্থ কাকে বলা হয়েছে, যে যার ভর আছে এবং যা কিছুটা স্থান জুড়ে থাকে, দখল করে থাকে, সেটাকে বলা হয়েছে পদার্থ। তো সাধারণত ভাবে কি থাকে, পদার্থের তিনটে টাইপ মানে তিনটে প্রকার দেখা যায়, তিনটে স্টেট দেখা যায়, তিনটে অবস্থা। একটা হচ্ছে কঠিন, কঠিন তরল, আর একটা হচ্ছে গ্যাসীয়। কিন্তু আরো দুটো মনে রাখবে, সেই দুটো আমি পরে আসছি, তো এখন বলে দিচ্ছি। একটা হচ্ছে প্লাজমা টেস্ট মানে অবস্থা প্লাজমা, আর একটা হচ্ছে বোস-আইনস্টাইন। এছাড়া আরো অনেক স্টেট আবিষ্কার হয়েছে যেগুলো হায়ার স্টাডি সেই ক্ষেত্রে পড়ানো হয়, কিন্তু কঠিন তরল গ্যাসীয় সাথে সাথে প্লাজমা আর বোস-আইনস্টাইন এই দুটোর ব্যাপারে একটু জেনে রাখবে। তো কঠিনের মধ্যে আবার কিভাবে ভাগ ভাগ করতে পারি, একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে অধাতু। ধাতু মানে কি থাকবে, যার নির্দিষ্ট আকার আয়তন থাকবে, এবং সমস্ত ধাতু বিশেষ করে কি হচ্ছে, তারা তড়িৎ পরিবহন করতে পারে, তাপ পরিবহন করে। অণুগুলির মধ্যে কি থাকবে, আকর্ষণ বলটা অনেক বেশি থাকে, অর্থাৎ কোনো একটা মেটেরিয়াল, ইট কাঠ পাথর বা যেটা আছে, মানে ধাতু কেন থাকছে, কঠিন কেন হয়ে থাকছে, তার কারণ তাদের মধ্যে যে অণুগুলি আছে সেইগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেটা অনেকটা বেশি, সেই কারণের জন্য একসঙ্গে জমাট বেঁধে থাকছে। অধাতুগুলো কি হয়, অধাতুগুলো তাপ ও তড়িৎ পরিবহন সাধারণত করে না, কিন্তু ব্যতিক্রম আছে, যেমন গ্রাফাইট, গ্যাস কার্বন। তাই তো, ব্যতিক্রম হচ্ছে গ্রাফাইট, তারপর হচ্ছে গ্যাস কার্বন। অণুগুলির মধ্যে আকর্ষণ বল কি তুলনামূলক কম, মানে তুলনামূলক বলতে কঠিনের থেকে এই ধাতুর থেকে তুলনামূলক কম হয়। এবার যে তরল, তরল কি হচ্ছে, আকার আয়তন থাকে না, কারণ যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার সে ধারণ করে।
অণুগুলির মধ্যে আকর্ষণ বল কঠিনের থেকে কম তরলে। গ্যাসীয়, অতি নগণ্য। গ্যাসীয় কি হয়? গ্যাসীয় অবস্থা মানে গ্যাসের আয়তন অতি নগণ্য, মানে গ্যাসের আয়তন খুবই নগণ্য হয়। যে পাত্রে রাখা হবে সেই পাত্রটার যা, ঠিক আছে, আয়তন বাইরে সেটাই ধরা হয়, এবং একে আবদ্ধ পাত্রে রাখা হয়। না রাখলে কি হবে? এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ইতস্তত, মানে গ্যাসের মধ্যে যে অণুগুলি থাকে সেই অণুগুলি এদিক ওদিক অনবরত ছুটে বেড়ায়, সেই কারণে যেন আবদ্ধ পাত্রে রাখা হয়। আকর্ষণ বল একদমই নেই বললেই চলে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে উষ্ণতা বাড়ালে, গ্যাসের ক্ষেত্রে যদি আমরা টেম্পারেচারকে ইনক্রিজ করি তাহলে কি হবে? গ্যাসের বেগ বাড়বে। আর বেগ যেহেতু, মানে গতিশক্তির ফর্মুলা যেহেতু হাফ এমভি স্কোয়ার, তো এই কারণের জন্য বেগ যদি ইনক্রিজ হয় তাহলে কি হচ্ছে? গ্যাসের গতিশক্তিও বৃদ্ধি পাবে। এটা অনেক সময় দিয়ে দেয় কোশ্চেনে, যে যদি গ্যাসের টেম্পারেচার ইনক্রিজ করা হয়, উষ্ণতা বাড়ানো হয়, তাহলে বেগ কি হবে? বৃদ্ধি পাবে, কমে যাবে, একই থাকবে, পরিবর্তন হবে না, এরকম অপশন দেয়। প্লাজমা অবস্থা, প্লাজমা স্টেট, এটা একটু মনে রাখতে পারো যে কোনো গ্যাস যখন আয়নিত অবস্থায় হয়ে যায়, যেমন হচ্ছে বজ্রপাতের সময় সাধারণত যেটা হয়, যে অবস্থাটা হয় সেটাকে প্লাজমা বলা হয়। আর বোস আইনস্টাইন হচ্ছে পরম শূন্য উষ্ণতায় যে অবস্থা দেখা যায়, মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমস্ত গ্যাসের কি হয়ে যায়? যে আয়তন এবং হচ্ছে উষ্ণতা যেটা, সেটা শূন্য হয়ে যায় আয়তনটা, তো সেই অবস্থাটাকে বোস আইনস্টাইন বলা হয়। আমরা গতিবেগটা শূন্য হয়ে যাবে কেন? আমরা গ্যাসের যে ডিটেলসটা, আর মানে বয়েলের সূত্র বা চার্লসের সূত্র, এই সমস্ত জিনিসগুলো তো একটা আস্তে আস্তে আসছি পরে। তার আগে কঠিন তরল বা এই যে সমস্ত জিনিস নিয়ে আলোচনা করলাম, স্ট্যাটিক পোর্শন, অনেক সময় যে কোশ্চেনগুলো আসে সেগুলো একটু দেখে নাও। যেমন যে ঘরের উষ্ণতায় পারদ আর ব্রোমিন, এরা হচ্ছে কি? তরল। ঘরের উষ্ণতায় পারদ, ব্রোমিন তরল। তারপর হচ্ছে তরল ধাতু হচ্ছে পারদ, মানে যা সাধারণত আমরা কি জানি, ধাতু যেগুলো হয় সেগুলো কঠিন হয়, কিন্তু পারদ তরল হওয়া সত্ত্বেও কি হচ্ছে? ধাতু হয়। তারপর হচ্ছে তরল অধাতু, কি হচ্ছে? ব্রোমিন। সব থেকে ভারী অধাতুর নাম কি? আয়োডিন। সব থেকে ভারী ধাতুর নাম কি হচ্ছে? অসমিয়াম। হীরক কি হচ্ছে? হীরক কঠিনতম পদার্থ। হীরক হচ্ছে কঠিনতম পদার্থ, কঠিনতম, হার্ডেস্ট। হীরক তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। হীরক কি করে? ডায়মন্ড, সেটা হচ্ছে তাপ পরিবহন করতে পারে কিন্তু হচ্ছে তড়িৎ পরিবহন করতে পারে না। আর রূপক হচ্ছে তড়িতের উত্তম পরিবাহী, অর্থাৎ বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি মানে তড়িতের উত্তম পরিবাহী হচ্ছে রূপক। ঠিক আছে, রূপা বলবে। রূপাকে কি বলা হয়? মানে রূপা মানে হচ্ছে কি? সিলভার, তাই তো? ইংরেজিতে বলা হয় সিলভার। এর সংকেত কি, চিহ্ন কি হয়? এজি। লিথিয়াম চিহ্ন কি হয়? এলআই। সোডিয়াম Na। পটাশিয়াম কে। এরা কি হয়? নরম ধাতু হয়, এদেরকে ছুরি দিয়ে কাটা যায় এবং এদের আপেক্ষিক গুরুত্ব 1-এর থেকে কম। তো এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে এসেছে যে সব থেকে নরম ধাতু কোনটি। ঠিক আছে, সব থেকে নরম ধাতু কোনগুলি? তো সেগুলো হচ্ছে লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। সাধারণত কি হয়, ধাতু যেগুলো সেগুলো কঠিন হবে, ওদেরকে সহজে কাটা যায় না ছুরি টুরি দ্বারা, কিন্তু হচ্ছে এই তিনটে ধাতুকে কি হচ্ছে যে ছুরি দ্বারা কাটা যায়, লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। এই নরমের সঙ্গে যে নমনীয় ব্যাপারটা থাকে সেটা কিন্তু গুলিয়ে ফেলবে না, ঠিক আছে? এটা হচ্ছে নরম, মানে যার ইংরেজি মানে হচ্ছে কি? সফট, যার ইংলিশ মিনিং কি হচ্ছে? সফট। আর আরেকটা যেটা টার্ম আছে সেটাকে বলা হয় নমনীয় ধাতু। তো সব থেকে নমনীয় ধাতু কে হয়? সেটা হচ্ছে সোনা। সোনা। ঠিক আছে, সোনা, যার ইংলিশ বলেছিলাম যে ম্যালিয়েবল। যারা পুরনো স্টুডেন্ট আছে তারা জানবে যে নমনীয় মানে হচ্ছে ম্যালিয়েবল, মানে হচ্ছে সোনা। এটার মানে কি হচ্ছে? যে কোনো ধাতুকে গলিয়ে যে কোনো শেপে, আকার আকৃতি দেওয়া যায়, সেটাকে বলা হয় নমনীয়। ঠিক আছে, আর যেটা সফট, নরম, একটুতে হয়তো ভেঙে পড়বে, কাটা যাবে, সেটাকে বলা হচ্ছে নরম, সেটা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। আর আরো একটা জিনিস জেনে রাখবে, সেটা হচ্ছে সোডিয়াম আর পটাশিয়াম, এরা কি হয়? খুব সক্রিয় হয়, মানে হাইলি রিয়াক্টিভ হয়, মানে হচ্ছে তীব্র হয়, তীব্র সক্রিয়। এই কারণের জন্য এদেরকে কি করা হয়? কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হ্যাঁ, আছে। কেরোসিনে রাখা হয়, কারণ জলের সঙ্গে দিলে পরে কি হবে? বিক্রিয়া শুরু করে দেবে, সেই কারণের জন্য কেরোসিন তেলের মধ্যে এদেরকে ডুবিয়ে রাখা হয়। নেক্সট হচ্ছে আর্সেনিক, তারপর হচ্ছে অ্যান্টিমনি। এরা হচ্ছে কি? ধাতু কল্প, মানে এদের মধ্যে কি ধাতু অধাতু দুটোর মানে ধর্ম, প্রপার্টিস কি আছে? বর্তমান আছে। তো আর্সেনিকের সংকেত, এই চিহ্ন কি হয় আর্সেনিক? এস। তো আর্সেনিকের চিহ্ন হচ্ছে এএস।
আর্গনের সঙ্গে গুলিয়ে ফেলবে না, আর্গন হচ্ছে এআর আর অ্যান্টিমনি হচ্ছে এস বি। বি। এখন এই সমস্ত জিনিসগুলো পরীক্ষায় আসছে, কার কি চিহ্ন, যেগুলো একটু আনকমন টাইপের সেগুলো একটু করে নেবে, ঠিক আছে। মুক্তার প্রধান উপাদান হচ্ছে দেখো ক্যালসিয়াম কার্বনেট, মুক্তা যেটা আমরা বলি, ঠিক আছে, মুক্তা, সেই মুক্তার প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। চিহ্নটা কি হচ্ছে, এই সংকেতটা হচ্ছে CaCO3 বা বাংলায় কি বলা হয় একে, চুনা পাথর, চুনা পাথর। চুনি বা নীলকান্ত মণির রাসায়নিক সংকেত কি হচ্ছে, অ্যালুমিনিয়াম অক্সাইড মানে Al2O3 বা যেটাকে কোরান্ডাম বলা হয়। তাহলে এখানে স্ট্যাটিক পোর্শন কিছু বলে দিলাম। এবার চলে আসছি আমরা যেটা গ্যাসের প্রপার্টিজ বলছিলাম সেখানে চলে আসছি। তো দেখো যে 1 নম্বর হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি হচ্ছে, উষ্ণতা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। সমানুপাত আর ব্যস্ত অনুপাত এই দুটো নিশ্চয় অনেকেই জানো। সমানুপাত মানে কি হচ্ছে, ধরো এক্স ভ্যারিজাস ওয়াই। সমানুপাত মানে কি, সমানুপাত কথাটার মানে হচ্ছে এক্স যদি বাড়ে তাহলে ওয়াইও বাড়বে, এক্স যদি কমে ওয়াইও কমবে। মানে দুটোই যদি সেম একই হয় তাহলে সেটাকে সমানুপাত বলা হয়। আর ব্যস্তানুপাত মানে কি হচ্ছে উল্টোটা, মানে এক্স ভ্যারিজাস কি বলবো 1/y, মানে এই ক্ষেত্রে এক্স যদি বাড়ে তাহলে ওয়াই কমবে, এক্স কমলে ওয়াই বাড়বে, বা ভাইস ভার্সা, এটাকে বলা হয় ব্যস্তানুপাত। তো এখানে কি বলছে, বয়েলের সূত্রতে উষ্ণতা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। মানে কোনো গ্যাসের আয়তন, আমরা আয়তনের ইংলিশ কি হয়, ভলিউম, মানে হচ্ছে ভি দিয়ে ডিনোট করব। তারপরে হচ্ছে চাপ, প্রেসার মানে পি দিয়ে ডিনোট করব। আর উষ্ণতা মানে হচ্ছে টেম্পারেচার, একে টি দিয়ে ডিনোট করব। তাহলে কি বলছে যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন মানে ভিটা কি হবে, ওই গ্যাসের চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হবে। মানে ব্যস্ত অনুপাত মানে কি বললাম, ইনভার্স করে লেখা 1/, মানে যে 1/p। যখন কে স্থির থাকছে, টি স্থির থাকছে, টি এবং নির্দিষ্ট ভর বলেছে মানে হচ্ছে মাসটা, তো মাস মানে হচ্ছে ভর, মানে হচ্ছে এম দিয়ে ডিনোট করা হয়, তাহলে টি এম স্থির মানে উষ্ণতা এবং ভর স্থির। তাহলে পরীক্ষাতে এরকমই দিতে পারে, ডিরেক্ট বয়েলের সূত্র না বলে হয়তো বয়েলের সূত্র নিচের কোনটা বা কোনটা ঠিক এরকম একটা দিতে পারে, বা চেঞ্জ করে দিতে পারে যে উষ্ণতা যদি স্থির থাকে, চাপ যদি আমি বাড়াই তাহলে কি হবে, মানে উষ্ণতা স্থির রেখে কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে আয়তনের কি পরিবর্তন হবে, তাহলে কি হবে, চাপ বৃদ্ধি করলে চাপ কমবে। আয়তন কমবে, কারণ ব্যস্ত অনুপাত সম্পর্ক বলছে, কমবে। ঠিক আছে, ব্যস্ত অনুপাত সম্পর্ক, এটাই মনে রাখবে। তো যদি এটাও ভুলে যাও, মানে এই ধরো অনেক সময় ভাষা ল্যাঙ্গুয়েজ আমরা ভুলে যাই, সেই কারণে জন্য যেটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন বললাম সেটাকে মনে রাখবে যে ভি ভ্যারিজাস 1/p মানে ব্যস্ত অনুপাতিক, আয়তনের সঙ্গে চাপ ব্যস্ত অনুপাতিক, এটা হচ্ছে বয়েলের সূত্র বলছে। চার্লসের সূত্রে কি আছে, যে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন উষ্ণতার সাথে সমানুপাতিক। স্থির চাপে কোনো গ্যাসের আয়তন মানে কি বললাম ভি, উষ্ণতার সাথে সমানুপাতিক, ভ্যারিজাস কি হচ্ছে টি। এখানে কি বলছে যে তুমি যদি টেম্পারেচার ইনক্রিজ করো মানে বাড়াও, উষ্ণতা বাড়ালে পরে আয়তন বাড়বে, উষ্ণতা কমালে পরে আয়তন কমবে, কারণ এখানে সমানুপাতিক। যেখানে স্থির চাপ মানে হচ্ছে পি, আর হচ্ছে নির্দিষ্ট ভর সব জায়গাতেই মানে হচ্ছে এম স্থির। এবার দেখো আদর্শ গ্যাস সমীকরণ বা চার্লস বয়েলস, এই দুটো সমীকরণকে যদি আমরা একসঙ্গে জুড়ে দিই তাহলে কি পাওয়া যাবে একটা জিনিস দেখো। তাহলে বয়েলের সূত্র থেকে কি দেখলাম, আবার মনে করে দেওয়ার চেষ্টা করি, যে ভি ভ্যারিজাস 1/p। চার্লসের সূত্র থেকে আমরা কি দেখলাম, ভি ভ্যারিজাস টি। এবার দুটোকে যদি আমরা একসঙ্গে কম্বাইন করি তাহলে কি করব, ভি ভ্যারিজাস, যেটা উপরে আছে উপরেই রাখো, মানে টি উপরে আছে উপরেই থাকলো, পি নিচে আছে পি নিচেই থাকলো, বা পিভি সমান কি হচ্ছে কেটি। এই যে সমান লিখছি তার মানেটা কি, একটা জিনিস জানবে যে আহ যদিও সকল শক্তি মানে ধ্রুবক থাকে, তবুও কি হচ্ছে যে ভ্যারিজাস কথাটার মানে হচ্ছে, ধরো ভি এর মান যদি 1 হয়, এই ভ্যারিজাস মানে হচ্ছে 0.9 বা 0.92 এরকম কিছু একটা হবে, মানে সমানুপাতিক কথাটার মানে ইকুইভ্যালেন্ট হবে।
তাই ওটাকে সমান করার জন্য কি হচ্ছে, একটা ধ্রুবক তোমাকে দিতে হয়। সেটা পিভি সমান কেটি, বা অনেক সময় কি লেখা হয় যে পিভি সমান আরটি। তো আদর্শ গ্যাস সমীকরণ কাকে বলা হচ্ছে, যে এন মোল গ্যাসের ক্ষেত্রে এন মোল গ্যাসের ক্ষেত্রে সমীকরণটি লেখা হয় পিভি ইকুয়াল টু এন আর টি, পিভি ইকুয়াল টু এন আর টি। তো এটাও তোমাকে দিতে পারে যে আদর্শ গ্যাস সমীকরণ, এটাকে বলা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। সেই গ্যাস সমীকরণটা কি, সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু এন আর টি। কোনটাকে কি বলে, পি মানে হচ্ছে প্রেসার মানে চাপ, ভি মানে হচ্ছে আয়তন, এন মানে হচ্ছে মোল, আর মানে হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। এই আর কে কি বলা হচ্ছে, আর কে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। এবার যদি দেখো যে এই আর এর মান দিতে পারে, বা হচ্ছে একক তোমাকে পরীক্ষার সময় দিতে পারে। তো যারা বুঝতে পারবে না, যদি একক বের করা না বুঝতে পারো, অসুবিধা নেই, ডিরেক্ট মুখস্থ করে নেবে। তো আমি এখানে বের করে দেখাচ্ছি যে আর এর একক কি হবে। তাহলে আর সমান আমি কি লিখতে পারবো, পিভি বাই